প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ তোমাদের সেট, অন্যায় ও ফাংশন পরিচিতি নিয়ে ক্লাস করব। আমি জানি ক্লাস 8-এ তোমরা সেট শিখে এসছো এবং ক্লাস 9-এও এই সেট এর পুনরাবৃত্তি ঘটেছে এবং অন্যায় ও ফাংশন এই সম্বন্ধে তোমাদের ধারণা কিছুটা না হলেও আছে। তবুও আজ আমি বেসিক্যালি তোমাদের এই অন্যায় ও ফাংশন এইটা কিভাবে নির্ণয় করা যায় সেইটা সুকৌশলে সুন্দরভাবে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আমার মনে হয় তোমরা যদি আজকের এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, তাহলে এই অন্যায় এবং ফাংশন নিয়ে তোমাদের মনের ভিতরে যে সংশয় সেটা পরিষ্কার হয়ে যাবে। তোমরা এখানে খেয়াল করো যে বোর্ডে আমি 3টা চিত্র উপস্থাপন করেছি। এখানে শুরুতেই একটা কথা বলা প্রয়োজন, সেট কাকে বলে। এই সেটের সংজ্ঞা আমরা সবাই জানি যে চিন্তা বা বাস্তব জগতে কোনো বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। আর এই সেট দুই প্রকার, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। এই সম্বন্ধে আমাদের পূর্ব জ্ঞান আছে। যাই হোক, আজকে আমি বিশেষভাবে অন্যায় ও ফাংশন এর পরিচিতিটা তোমাদের সামনে তুলে ধরব। প্রথমে ব্যাখ্যামূলকভাবে তুলে ধরব, এরপরে আমি ম্যাপিংয়ের সাহায্যে তুলে ধরব। দেখবা ম্যাপিংয়ের সাহায্যে যে ফাংশন পরিচিতি আমি তোমাদের সামনে তুলে ধরব সেটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে এবং মজার লাগবে। বাস্তবতার সাথে আমি এটা মিলিয়ে দিব। প্রথমেই আসো ব্যাখ্যামূলকভাবে। এখানে দেখো প্রথম চিত্রের যে সেট দুটো আছে, একটা হচ্ছে এ সেট 1 2 3 4 5। এ সেটের উপাদান কয়টা আছে? 5টা। এবং বি সেটের উপাদান আছে 1 2 4 5 9 16 and 25। এখানে একটা শর্ত দেওয়া হয়েছে। এই শর্তটা কি? যে এ এর যে যে উপাদানকে বর্গ করলে বি এর যে যে উপাদান পাওয়া যায় তাদের মধ্যে একটা সম্পর্ক আমাদের এই চিত্রে নির্বাচন করতে হবে। আমরা নিজেরা ওইটা সম্পর্ক কার সাথে কার সম্পর্ক শর্ত সাপেক্ষে আমরা এখন চিত্রায়িত করব। তবে শুরুতেই একটা কথা বলা প্রয়োজন যে সকল অন্যায় ফাংশন নয়, কিন্তু সকল ফাংশনই অন্যায়। এই জিনিসটা আমরা এই ব্যাখ্যার মাধ্যমে প্রমাণ করে দেখব যে আসলে এই উক্তিটা সঠিক কিনা। তাহলে দেখো এখানে যে শর্ত আছে, এই শর্ত সাপেক্ষে আমরা এখানে নির্দেশিত বা নির্দেশ করব কোনটা কার সাথে ওই শর্ত মেনে চলে। যে যে উপাদানকে বর্গ করলে, এখন 1 কে বর্গ করলে আমরা কি পাবো? 1 কে বর্গ করলে আমরা 1 পাবো। তাহলে এই 1 এর সাথে এই 1 এর একটা সম্পর্ক আছে। 2 কে বর্গ করলে আমরা কত পাবো? 2 দুগুণে 4। তাহলে 4 এর সাথে একটা সম্পর্ক আছে। 3 3 9, এর সাথে 9 এর একটা সম্পর্ক আছে। 4 4 16 সম্পর্ক আছে। 5 5 25, এখানে সম্পর্ক, এটার সাথেও সম্পর্ক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে সেটটা হবে সেই সেটটা কি হবে আমরা লিখতে পারবো। অর্থাৎ এখন এখানে যে আমাদের অন্যায়টা তৈরি হবে, তাহলে কিভাবে অন্যায়টা তৈরি হবে? যে 1 এর সাথে 1 এর ক্রমজোড়, 2 এর সাথে 2 এর ক্রমজোড়, 2 এর সাথে 4 এর ক্রমজোড়, 3 এর সাথে 9 এর ক্রমজোড়, 4 এর সাথে 16 ক্রমজোড় আর 5 এর সাথে 25 এর ক্রমজোড়। এখন খেয়াল করে দেখো শর্ত যেটা বলা হয়েছিল সেই সাপেক্ষে আমরা এখানে অ্যারো চিহ্ন দিয়ে নির্দেশ করেছি। এখন আমরা সেই অন্যায়টি লিখব, তবে এখনই না, আমি অন্যায়টি পরে লিখব। চিত্রটা আমাদের এখানে উপস্থাপন করাই আছে। এরপরে যে দ্বিতীয় চিত্রটা এখানে আছে, পি একটা সেট, এখানে যে সেট আছে, এখানে একটা সেটটার নাম এখানে পি হবে। এটা হলো পি, যেহেতু আমি পি কিউ দিয়ে চিত্রায়িত করেছি, এটা পি আর এটা হবে কিউ। খেয়াল করো যে পি সেটের উপাদান 4 9 16, কিউ সেটের উপাদান -4 -3 -2 -1 1 2 3 4। এখানে কন্ডিশন কি দেওয়া আছে? এখানে কন্ডিশন দেওয়া আছে যে পি এর যে যে উপাদানকে বর্গমূল করলে কিউ এর যে যে উপাদান পাওয়া যায় তাদের মধ্যে সম্পর্ক। এখন পি এর যে যে উপাদানকে বর্গমূল করলে, পি এর প্রথম উপাদান 4 যদি বর্গমূল করি তাহলে আসবে কত? +-2। তাহলে আমরা এই 4 কে বর্গমূল করলে আসছে +-2। তাহলে এইটা এর সাথে একটা সম্পর্কিত এবং এইটার সাথে একটা সম্পর্কিত, +-2। এরপরে যে উপাদান 9 কে বর্গমূল করলে কি আসবে? +-3। তাহলে আমরা এখানে
পাচ্ছি -3 একটা আর একটা +3, আর 16 কে বর্গমূল করলে আমরা পাবো +-4। তাহলে এই 4 এর সাথে একটা সম্পর্কিত আর একটা -4 এর সাথে সম্পর্কিত, এখানে এসে সম্পর্কিত হলো। তাহলে আমরা এটাও চিত্রায়িত করতে পারলাম। এরপরে তৃতীয় চিত্র যেটা দেওয়া আছে, এখানে a একটা সেট, উপাদান 4টা আছে, c একটা সেট, এখানে উপাদান দেওয়া আছে। এখানে কন্ডিশন দেওয়া আছে যে a এর যে উপাদানকে ঘন করলে b এর যে উপাদান পাওয়া যায় তাদের মধ্যে সম্পর্ক। তাহলে এখানে সম্পর্কটা কি হবে? 2 কে যদি আমি ঘন করি, a এর প্রথম উপাদান 2, একে যদি ঘন করি তাহলে আমরা পাবো 8, ঘন করলে পাবো 8। 3 কে ঘন করলে পাবো 27, আর 4 কে ঘন করলে পাবো 64। এখানে নাই, সম্পর্কিত হচ্ছে না। আর 5 কে বর্গমূল করলে পাবো আমরা 125। তাহলে এখানেও আমরা এটা শর্ত সাপেক্ষে আমরা অ্যারো চিহ্ন দিয়ে চিত্রায়িত করতে সক্ষম হয়েছি। এখন খেয়াল করো যে আমরা অন্যয় লিখব এবং অন্যয় থেকে ফাংশন নির্বাচন করব। তাহলে এখানে একটা কথা আছে যে এই অন্যয় কাকে বলে, এই সংজ্ঞাটা আমাদের জানা প্রয়োজন আছে। অন্যয়ের সংজ্ঞাটা কি হবে? যে কোনো নির্দিষ্ট শর্ত সাপেক্ষে দুইটি সেটের মধ্যে সম্পর্ক হলে, অর্থাৎ a এবং b দুইটি যে কোনো সেট হলে এর a গুণ b এর যে কোনো উপসেট বা এর অশূন্য উপসেটকে a থেকে b সেটে একটি অন্যয় বলা হয়। কেমন লিখি সেটা? a থেকে b সেট a, অর্থাৎ a ইমেজ b, a থেকে b সেটে একটি অন্যয় বলা হয়। এখন খেয়াল করো, আমরা এখান থেকে এই প্রথম শর্ত, দ্বিতীয় শর্ত এবং তৃতীয় শর্ত সাপেক্ষে যে অন্যয়গুলো পাবো, সেই অন্যয়গুলো এখন আমরা এখানে লিখব। আমি শর্তগুলো মুছে ফেলবো। প্রথমেই আমরা অন্যয় তৈরি করছি, তারপরে আমরা ফাংশনটা দেখব যে কোনটা ফাংশন আর কোনটা ফাংশন নয়। বি সেটটা এখানে মুছে ফেললাম, কিউ সেটটা এখানে এটা মুছে ফেললাম। খেয়াল করে দেখো যে আমরা এখানে প্রথম কন্ডিশন অনুযায়ী যে ক্রমজোড়গুলো পাবো বা যে প্রথম শর্ত সাপেক্ষে গঠিত ক্রমজোড়গুলোর সেট, দেখো সেটা যদি বলি R1 রিলেশন, একে বলা হয় অন্যয়। R1 ইকুয়াল, আমরা ক্রমজোড় কি পাচ্ছি? 1 এর সাথে 1 সম্পর্কিত লিখব, তারপরে 2 এর সাথে 4 সম্পর্কিত, তারপরে 3 এর সাথে 9 সম্পর্কিত, তারপরে 4 এর সাথে 16 সম্পর্কিত, তারপর 5 এর সাথে 25 সম্পর্কিত। দ্বিতীয় শর্ত সাপেক্ষে যেটা আমরা পাবো অন্যয় R2 ইকুয়াল, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 4 এর সাথে -2 এবং 4 এর সাথে 2, তাহলে আমরা পাচ্ছি 4 2 আর একটা পাচ্ছি 4 -2। এরপরে 9 3 9 -3 9 3 9 -3, এরপরে পাচ্ছি 16 এর সাথে 4 -4, 16 4 এবং 16 -4। এবার 3 নম্বর শর্ত সাপেক্ষে যে অন্যয়টা আমরা পাবো, সেই অন্যয়টা আমরা লিখব R3 ইকুয়াল, এখানে কি পাচ্ছি? 2 এর সাথে 8 সম্পর্কিত, 2 8, তারপরে 3 এর সাথে 27 3 27, তারপর 5 125 5 125। এই তিনটি অন্যয় আমরা পেয়েছি। এখন অন্যয় তো আমরা পেলাম, এই অন্যয় তিনটির ভিতরে কোনটা কোনটা ফাংশন আর কোনটা কোনটা ফাংশন নয়, এখন আমরা নির্বাচন করব কিভাবে? খেয়াল করো, তাহলে আমাদের এই ফাংশনের সংজ্ঞাটা আমাদের জানা প্রয়োজন আছে। তাহলে ফাংশনের সংজ্ঞাটা কি হতে পারে? যে অন্যয়ে এই প্রথম উপাদানগুলো, যে অন্যয়ের প্রথম উপাদানগুলো বা প্রথম উপাদানগুলোর ভিন্ন ভিন্ন, আবার খেয়াল করো, যে অন্যয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন, তাদেরকে বলা হবে ফাংশন। তাহলে
এই R1 যে অন্যায়টা আছে, প্রথম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ক্রমজোড় আছে, পাঁচটা ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো 1 2 3 4 5 সম্পূর্ণ আলাদা, তাহলে এটা ফাংশন। তাহলে আমরা প্রথমটাকে লিখব R1টা হলো ফাংশন। দ্বিতীয় যে অন্যায় আছে, এখানে আমাদের ক্রমজোড় আছে 1 2 3 4 5 6টা। এই 6টা ক্রমজোড়ের ভিতরে খেয়াল করে দেখো যে প্রথম উপাদান মিল আছে, এটা 4 এটা 4, এটা 9 এটা 9, ভিন্ন ভিন্ন নাই, তাহলে এটাকে আমরা ফাংশন বলতে পারবো না, অর্থাৎ R2 অন্যায়টি ফাংশন নয়, ফাংশন নয়। এরপরে যে তৃতীয় অন্যায়টা আছে, এখানে প্রথম উপাদান 2 3 5 সম্পূর্ণ আলাদা, তাহলে এটাকেও আমরা বলবো ফাংশন, ফাংশন। তাহলে আমরা প্রথমে যে উক্তিটা দিয়েছিলাম যে সকল অন্যায় ফাংশন নয়, কিন্তু সকল ফাংশনই অন্যায়, তাহলে এখানে সেটাই প্রমাণ করে যে তিনটি অন্যায় হয়েছে কিন্তু প্রত্যেকটি ফাংশন না। কিন্তু দেখো এখানে দুটো ফাংশন একটা ফাংশন নয়, তাহলে যেটা সকল ফাংশনই অন্যায়, তাহলে ফাংশন ফাংশন অন্যায় আর সকল অন্যায় ফাংশন নয়, তাহলে উক্তিটি সঠিক এখানে আমরা বুঝতে পারলাম। এই ব্যাখ্যা সাহায্যে আমরা ওই উক্তিটির সত্যতা যাচাই করতে সক্ষম হলাম। এখন দেখো এই পলিসিতে আমরা কোন অন্যায়টি ফাংশন সেটা চিনতে পারলাম। এখন আমি আরো সহজভাবে স্পষ্টভাবে ফাংশনের ধারণা দিব ম্যাপিং এর সাহায্যে। তাহলে এখন আমি তোমাদের এই ম্যাপিং এর সাহায্যে ফাংশন নির্বাচন করার সুন্দর একটা স্পষ্ট ধারণা দিব, এবং এই ধারণাটা যদি তোমরা মাথায় রাখতে পারো, আমি মনে করি এটা মাথায় রাখতেই পারবে, কারণ এটা বাস্তবতার সাথে সম্পর্কিত, মানে সন্তান এবং মায়ের সাথে তুলনা করা হয়েছে, এবং এই সন্তান এবং মায়ের সাথে তুলনা করে আমরা ফাংশন নির্বাচন করব। অবজেক্টিভে যদি আসে তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে সন্তান মায়ের তুলনা করে তোমরা এই সমস্যার উত্তর করতে পারবে। তাহলে খেয়াল করো ম্যাপিংটা কি। আমি এখানে চিত্র কয়টা উপস্থাপন করেছি? চিত্র 5টা উপস্থাপন করেছি। এইটা হচ্ছে চিত্র 1, চিত্র 2, চিত্র 3, এটা হলো চিত্র 4, চিত্র 5। খেয়াল করো যে এই 5টা চিত্রে সন্তান মায়ের সাথে বাস্তবতায় কি সম্পর্ক আছে বা কোনটা সম্ভব আর কোনটা অসম্ভব, সেই হিসাবে আমরা ফাংশন নির্বাচন করব। চিত্র 1-এ কি বলা হচ্ছে? প্রথমে এ যে সেটটা আছে, যে সেটের উপাদানগুলো আছে, এ কে আমরা সন্তান হিসেবে দেখিয়েছি, বি টাকে মা হিসেবে দেখিয়েছি। এখানে দেখা যাচ্ছে সন্তান হলো 1টা 2টা 3টা 4টা, এবং 4টা সন্তানের জন্য আলাদা আলাদা মা, মানে 4জন মা আছে। তাহলে বাস্তবে এটা সম্ভব যে 4জন সন্তান আলাদা আলাদা সন্তানের আলাদা আলাদা মা থাকতে পারে, তাহলে এটা একটা ফাংশন, কারণ এটা বাস্তবে সম্ভব। দেখো চিত্র 2-এ কি আছে? যে এখানে সন্তান 3টা, এই প্রথম যে সন্তান তার একজন মা আছে, আরেকটা সন্তানেরও একটা মা আছে, কিন্তু এই যে 6 বা এই যে 6 এর মা হচ্ছে 2জন। এই 6 যে সন্তানটা এর মা হচ্ছে 2জন, তাহলে বাস্তবে একজন সন্তানের 2টি মা থাকা অসম্ভব, তাহলে এটা ফাংশন নয়। এরপরে দেখো চিত্র 3-এ কি দেখানো হয়েছে? সন্তান 4জন, আলাদা আলাদা সন্তান, আর এখানে মা আছে 3জন। এখানে দেখানো হচ্ছে যে 4-এর যে মা 6-এরও একই মা, অর্থাৎ একটা মায়ের 2টি সন্তান থাকতে পারে, একটা মায়ের 3টি সন্তান থাকতে পারে, 4টি সন্তান থাকতে পারে, আরো বেশি থাকতে পারে। তাহলে বাস্তবে এটা সম্ভব, কারণ যে এক মায়ের 2টি সন্তান আর 2জন মায়ের একটি একটি করে সন্তান, তাহলে এটাও একটা ফাংশন। এরপরে দেখো চিত্র 4। চিত্র 4-এ কি দেখানো হয়েছে? যে এখানে 4টা সন্তান আছে, এপাশে 3টে মা দেখানো হয়েছে। এখানে কি দেখানো হচ্ছে? যে 3 সন্তানের একটা মা আছে, 4 সন্তানেরও মা আছে, 6 নাম্বার 6 যে সন্তানটা তারও মা আছে, কিন্তু 5 নাম্বার সন্তানের কোনো মা নাই। তাহলে 5 নাম্বার সন্তানের কোনো মা নাই। মা ছাড়া কোনো সন্তান আসলে বাস্তবে কি সম্ভব? বাস্তবে মা ছাড়া কোনো সন্তান সম্ভব নয়, তাহলে এটা ফাংশন নয়। চিত্র 5-এ কি দেখানো হয়েছে?
যে এখানে সন্তান, এখানে মা। খেয়াল করে দেখো, এখানে তিনজন সন্তান, তিনজন মা আছে, কিন্তু একজন মায়ের কোনো সন্তান নাই, একজন মায়ের কোনো সন্তান নাই। তাহলে বাস্তবে আমরা জানি যে কোনো মায়ের সন্তান নাও থাকতে পারে, অর্থাৎ এটা সম্ভব। তাহলে এটা হচ্ছে একটা ফাংশন। তাহলে শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে দেখো যে এই ম্যাপিং এর সাহায্যে কত সুন্দরভাবে ফাংশনের একটা স্পষ্ট ধারণা পাওয়া যায়। আমার মনে হয় এটা তোমাদের কাছে খুবই সহজ লেগেছে এবং মজা লেগেছে। এই সহজভাবে এই অঙ্কগুলো তোমরা পরীক্ষার হলে অবজেক্টিভের ক্ষেত্রে খুব কম সময়ে এর উত্তরটা তোমরা করতে পারবে। এটা গেল ম্যাপিং এর সাহায্যে। আর প্রথমে ব্যাখ্যামূলক ভাবে আমি ফাংশন নির্বাচন করার কৌশল শিখিয়েছি। এখন দেখো গাণিতিক শর্ত আছে কিছু। গাণিতিক শর্তটা কি আমরা সেইটা ব্যাখ্যা না, গাণিতিক শর্তের মাধ্যমে বুঝবো যে ফাংশন জিনিসটা কি। গাণিতিক শর্ত হলো ফাংশন x such that a belongs বা a image b অন্যয়ে x2 belongs to a এবং x1 equals to x2 হলে যদি ফাংশন x1 equals to ফাংশন x2 হয়, অথবা ফাংশন x1 is not ফাংশন x2 হলে যদি x1 is not x2 হয়, তবে fx একটি ফাংশন, একটি ফাংশন। তাহলে আমরা গাণিতিক শর্তে কি পেলাম যে a ইমেজ b অন্যয়ে x1 x2 belongs to a এবং x1 equals to x2 হলে যদি ফাংশন x1 equals to ফাংশন x2 হয়, অথবা ফাংশন x1 is not ফাংশন x2 হলে যদি x1 is not x2 হয়, তবে fx একটি ফাংশন। আমরা কিভাবে লিখি? ফাংশনের নাম, তারপরে লিখি ডোমেন, তারপর লিখি কোডোমেন। এখানে কি হচ্ছে? ফাংশনের নাম a আর ডোমেন a আর কোডোমেন b, এইভাবে আমরা লিখে থাকি। তাহলে শিক্ষার্থীরা আজকের এই সেট অন্যয় ফাংশন পরিচিতি ক্লাসটা তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, তাহলে এই সেট অন্যয় ও ফাংশন তোমরা নির্বাচন করতে পারবে। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।